শোনা যাচ্ছে না তোমাদেরকে? এখন শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে বেটার? ম্যাডাম স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না ম্যাডাম। আচ্ছা, বিদ্যুৎ দেখাতেও কিন্তু সমস্যা হলো, দেখা যাচ্ছে না। এটা কিতে ঢুকছো তুমি? মাইক্রোফোনে ঢুকছো। তুমি তোমার ক্যামেরা অন করছিলা? দেখা যাচ্ছে এখন? ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে? না ম্যাডাম স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, আচ্ছা দাঁড়াও। ম্যাডাম স্লাইড শেয়ারিং অপশন আছে, অফ আছে? স্ক্রিন শেয়ার অপশন আছে, সেটা স্ক্রিনশট কোথায় বলো তো? স্ক্রিন গ্রিন শেয়ার ম্যাডাম। কালারের নিচের তীর চিহ্নের মতো দেখুন। ঠিক আছে, দেখা যাচ্ছে? না ম্যাডাম। ম্যাডাম শেয়ার অপশন আছে নাকি একটু দেখুন নিচে, মিডল সাইডে শেয়ার বলে কোনো অপশন আছে? জুম বলে একটা আছে, শেয়ার বলে জুমের উপর ক্লিক করুন ম্যাডাম। তোমার মিটিং নিয়ে তো এখানে কেন আসছো? দেখা যাচ্ছে? না ম্যাডাম এখন না। স্লাইড দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো এখন। আচ্ছা, কি আমার এখানে দেখাচ্ছিস? ইউজ করবি না, এখন করবি তা হবে না। প্রতিদিনই করি, কখনো তো করিস না, কখনো দেখলাম। আচ্ছা, ওজিটিটি, হ্যাঁ, ওজিটিটিটা কি তোমার? এটা একটা টেস্টের নাম, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, কনফার্মেটরি টেস্ট ফর ডায়াবেটিস। কোন পেশেন্টের যদি সাইন সিমটম থাকে তাহলে তাকে আমরা কোন টেস্ট করে বলবো যে তার ডায়াবেটিস হয়েছে, সেটা হচ্ছে ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, is always non-physiological. Here glucose is administered in a large dose, but it is a very standard dose useful for diagnosis. Plasma glucose reach a peak value at 1 hour and come back to fasting value at 2 hour. আমরা এর আগেও বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে আমরা খাবার পরে 2.5 আওয়ারে আমার ব্লাড গ্লুকোজ লেভেল আবার ফাস্টিং স্টেজে চলে আসে। আর এখানে কি হবে, ওজিটিটিতে আমার গ্লুকোজ খাওয়ার পরে পিকে আসবে 1
ঘন্টার সময় ফাস্টিং এ চলে আসবে, ফাস্টিং স্টেজের মতো। দিস আর রেফার্ড টু অ্যাজ পোস্ট গ্লুকোজ লোড ভ্যালু। প্রিপারেশন অফ দ্য পেশেন্ট ফর ওজিটিটি। একটা পেশেন্টের ওজিটিটি করার জন্য এটা তোমাদের পরীক্ষায় ধরে যে তুমি অ্যাডভাইস দিবা, তুমি এজ এ ডক্টর অ্যাডভাইস দিচ্ছ যে আপনার পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফিজিয়া আছে, অথবা উইকনেস লাগে, যে কোনো সিমটম তোমার দেখে মনে হতে পারে যে সে ডায়াবেটিসের দিকে যাচ্ছে, তখন তাকে ওজিটিটি করার জন্য অ্যাডভাইস দিবা। প্রিপারেশন কি হবে? পেশেন্ট ইজ ইনস্ট্রাক্টেড টু হ্যাভ গুড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days prior to the test. হ্যাঁ, টেস্ট করার 3 দিন আগে থেকে ভালো মানে কার্বোহাইড্রেট খাবে, নট মানে নরমালি যেরকম খায় তার চেয়ে কমায় না, স্বাভাবিকভাবে যেটা খায় সেরকম কার্বোহাইড্রেট খাবে। Further diet containing about 30 to 50 gram of carbohydrate should be taken on the evening prior to the test. যেদিন টেস্ট করবে তার আগের দিন ইভিনিং এ মানে রাত্রে সে 30 to 50 গ্রাম কার্বোহাইড্রেট অবশ্যই খাবে। This is important, otherwise carbohydrate may not be tolerated even in a normal person. Patient should avoid drug likely influence the blood glucose level like steroid, আরো কিছু কিছু আছে যে সব ড্রাগ খেলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে, সেগুলো বাদ দিতে হবে। এবং 2 days আগে থেকে টেস্টেড, and patient should abstain for smoking during the test. Strenuous exercise on the previous day is to be avoided. এক্সারসাইজ করলে কি হবে? গ্লাইকোলাইসিস হবে, তাই না? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, তখন আমার কি ব্লাড গ্লুকোজ লেভেল নরমাল আসবে না, কমে যাবে। Patient should not take food after 8 p.m. of p.m. the previous night. Should not take any breakfast, and this is ensure 12-hour fasting. যদি সে 8টায় লাস্ট খায় তাহলে সকাল 8টায় স্যাম্পল দিবে। ইউজুয়ালি 12 ঘন্টার কথাই বলা হয় না, 8 to 10 hours ফাস্টিং থাকলে ভালো হয়। এই 10 to 12 hour ফাস্টিং থাকলে ভালো হয়, মানে 10টার পরে সে কিছু খাবে না, 8টা থেকে 10টার মধ্যে খেয়ে নিতে হবে। আর যদি 10টায় খায় 8টায় দিতে পারে, যে 10 আওয়ার ফাস্টিং হলো। আর ইউজুয়ালি 12 আওয়ার হলে ভালো হয়। Patient are advised to remain in the hospital during the waiting period of 2 hours without any active exercise. যে আমি সকালে জগিং করতে করতে চলে গেলাম। তারপরে practice of leaving the hospital and rushing back at the end of 2 hours should be discouraged. যে আমি চলে আসলাম, কাজ আছে সেরে আমি আবার চলে গেলাম 2 ঘন্টা পরে আবার স্যাম্পল দেওয়ার জন্য, এটা করা যাবে না, ওখানে বসে থাকতে হবে। ঠিক আছে? তোমরা কোনো রেসপন্স করছো না, আমি কি মিউট করে রাখছি Yes, তোমাদেরকে? আচ্ছা, indication of OGTT. Patient has symptoms suggested of diabetes mellitus, হ্যাঁ যদি থাকে, but fasting blood sugar value is inconclusive between 100 and 126 milligram per dl. 100 to 126 milligram per dl কে যদি তুমি 18 দিয়ে ভাগ দাও তাহলে মিলিমোলে পাবা, তাই না? তোমাকে যদি madam. বলে মিনিমোলটা আমার কোন ইউনিট, এসআই ইউনিট, তাই না? ট্রেডিশনাল হচ্ছে মিলিগ্রাম পার ডিএল। ডিউরিং প্রেগন্যান্সি excessive weight gaining is noticed. Then with a past history of big baby more than 4 kg or a past history of miscarriage, তাহলে আমার সাসপেক্ট করতে হবে যে সে মেবি ডায়াবেটিস। এক্সেসিভ ওয়েট গেইন হয়েছে, অথবা এক্সেসিভ বেবির ওয়েট বেড়ে গেছে, অথবা তার প্রিভিয়াস প্রেগন্যান্সিতে মিসক্যারেজ হয়েছে কোনো কারণে, তখন তাকে আমার ডায়াবেটিস টেস্ট করাইতে হবে, মানে ওজিটিটি করাতে হবে। এটা মিসক্যারেজ মানে কি? মিসক্যারেজ মানে অ্যাবর্শন হয়ে যাওয়া, ও, বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়া, অ্যাবর্টেড। আচ্ছা, এমনি এমনি অ্যাবর্টেড, নিজে না করা, স্পন্টিনিউয়াস অ্যাবর্শন হয়ে যাওয়া। আচ্ছা, টু রুল আউট বেগেইন রেনাল গ্লাইকোসেরিয়া, কারণ যদি ডায়াবেটিস নাই বাট ইউরিন দিয়ে
গ্লুকোজ যাচ্ছে, তখন পেরেন্ডিক টেস্ট করে দেখছি আমরা ইউরিন দিয়ে গ্লুকোজ যাচ্ছে, তখন আমরা ওজিটিটি করব যে এই ডায়াবেটিস হয়ে রেনাল থ্রেশহোল্ড ক্রস করে নেফ্রোপ্যাথি ডেভেলপ করছে কিনা। ঠিক আছে, ডায়াবেটিস হলেই যে রেনাল মানে আমার ইউরিন দিয়ে গ্লুকোজ যাবে, রেনাল ক্রস করা মানে ইউরিন দিয়ে গ্লুকোজ যাওয়া, হ্যাঁ, তো হলেই যে যাবে তা না। আমার রেনাল থ্রেশহোল্ড 180 যখন ক্রস করবে তখন আমরা তাকে বলবো রেনাল গ্লাইকোসিউরিয়া। কন্ট্রাইন্ডিকেশন কখন করব না, একবার ডায়াগনোসিস হয়েছে তাকে আবার কেন আমি ওজিটিটি করব, তার জন্য আমার ওজিটিটি করার দরকার নেই। ওজিটিটি হ্যাজ নো রুল ফলো আপ অফ দ্য ডায়াবেটিস। কনফার্ম হয়ে গেলেও করার দরকার নাই, ফলো আপের জন্য করার দরকার নাই। It is indicated only for initial diagnosis. The test should not be done in actually ill patient. যারা ইল তাদেরকে করার দরকার নাই, কারণ ইল থাকলে স্ট্রেস হরমোন অনেক সময় বাড়তে পারে, তখন মিস ইন্টারপ্রিটেশন হবে। আচ্ছা, এবার কার্ভটা না দেখলে বুঝবা না। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের একটা কার্ভ আছে। নরমালটা দেখো, নরমালটা হচ্ছে তোমার নিচেরটা 100 এর নিচে, 50 to 100 এর মধ্যে, এটা হচ্ছে নরমাল। নরমাল কি হবে, ফাস্টিং এ আমার বিলো 100 এবং আস্তে আস্তে 2 আওয়ারে নরমাল ফাস্টিং এ চলে যাবে। বাট দেখো ইম্পেয়ার্ড যদি হয় ফাস্টিং এর চেয়ে একটু বেশি, তারপরে আবার তোমার 2 ঘন্টার মধ্যে ফাস্টিং স্টেজে যাবে না, তখনও বেশি থাকবে। আর যারা কনফার্ম ডায়াবেটিস তাদের 150 কম হবে, এবং তোমার 150 কে ভাগ দাও 18 দিয়ে, যা হবে ওটা মিলিমোলে। এবার রেনাল থ্রেশহোল্ড ক্রস করতে পারে, ডায়াবেটিস মানে ব্লাড সুগার অনেক নরমালের চেয়ে ফাস্টিং এর চেয়ে বেশি থাকবে। আমি বোঝাতে পারছি? কার্ভটা দেখো, এবার পড়বা আগেরটা। Causes of abnormal GTT curve: impaired glucose tolerance, otherwise called the impaired glucose regulation. Here the plasma glucose value are above the normal value but below the diabetic level. In IGT, the fasting plasma glucose level is between 110 and 126 milligram per DL, and 2 hours after post glucose level it is between 140 to 200 milligram per DL. দেখো 140 to 200 milligram per DL এ 2 hours after, এই যে এখানে আসছে, হ্যাঁ। আর ফাস্টিংটা কত হচ্ছে দেখো, ফাস্টিংটা আমার 110 to 126, তার মানে কি ইম্পেয়ার্ড এর মধ্যে। 110 হলে কি নরমাল না, 110 to 126 এর মধ্যে আছে ফাস্টিংটা। এরপরে দেখো, such person need careful follow up because IGT progress to frank diabetes at the rate of 2% patients per year. Per year এ 2% patient IGT or IFG patient goes to frank diabetes. বুঝাতে পারছি? কেউ রেসপন্স করছো না, আসলে এভাবে ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট। কার্ভটা বোঝার চেষ্টা করো, দেখো লাল দাগটা হচ্ছে ডায়াবেটিস, ব্লু দাগটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ আইজিটি, আর ব্ল্যাক দাগটা হচ্ছে নরমাল। নরমালে কি হবে, ফাস্টিংটা আমি জানি কত মিলিমোলে, জানি আমি লেস দ্যান 6.1, তাহলে লেস দ্যান 6.1 যদি হয় মিলিমোলে, আর 2 hours আফটার হবে আমার 7.8 এর মধ্যে, 7.8 এর চেয়ে বেশি মানে 7.8 to 11.1 এর মধ্যে যদি থাকে, লেস দ্যান 11.1, তখন আমি বলবো আইজিটি। আগের দিন বলছিলাম মনে হয় নাকি? Yes, madam. আর আইএফজিটা যদি মোর দ্যান 6.1 টু কত
7, তখন আমি এটাকে বলবো লেস দ্যান 7, তখন আমি এটাকে বলবো যে IFG। আর 7 হয়ে গেলে এটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বেশি, তার মানে ডায়াবেটিস। ক্রাইটেরিয়াতে বলেছিলাম না, ফাস্টিং এ 7 অথবা 2 hours after more than 11.1, then it is diabetes. Following the glucose load, the level rise and reach a peak within 1 hour and then come back down fasting level 2 to 2.5 hours. এটা আগেই বলা হয়েছে। Due to the secretion of insulin in response to the elevation of blood glucose, none of the urine samples show any evidence of glucose. Secretion of insulin in response to elevation of blood glucose. None of the urine samples show any evidence of glucose. এই সময় ইউরিন স্যাম্পলে কোনো গ্লুকোজের এভিডেন্স পাবো না। কারণ কি? কখন পাবো? যখন আমার পেশেন্টের নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে, তার মানে 180 রেনাল থ্রেশহোল্ড 180 ক্রস করবে, তখনই আমি ইউরিনে গ্লুকোজ পাবো। তার মানে কি ডায়াবেটিস হলেই যে আমি ইউরিনে গ্লুকোজ পাবো, এটা কি ঠিক? রেসপন্স করো তোমরা কেউ একজন। ডায়াবেটিস হলেই আমি কিন্তু ইয়া করব না, তোমার পাবো না, বুঝছো? ডায়াবেটিস হলেই আমি ইউরিনে গ্লুকোজ পাবো না। যখন তার কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি গ্লুকোজ ধরে রাখতে পারবে না, গ্লাইকোসিউরিয়া হবে, রেনাল থ্রেশহোল্ড 180 এর চেয়ে বেশি হয়ে যাবে। রেনাল থ্রেশহোল্ড তো নরমাল 180, যখন এই 180 ক্রস করবে তখন আমি ইউরিনে গ্লুকোজ পাবো। impaired fasting glycemia or IFG. In this condition, fasting plasma glucose level above normal between 110 to 126, but 2 hours after glucose is within normal limit less than 140. এখানে মিলি গ্রামে বলা হয়েছে, এটাকে 18 দিয়ে ভাগ করলে চলে আসবে মিলিমোলে। তার মানে মোর দ্যান 6.12 less than 7 or 6.9. This is হচ্ছে IFG, ঠিক আছে, ইন মিলিমোলে। আর মিলিগ্রামে 110 to 126 milligram per DL, but 2 hours after এটা less than 140. This person need immediate treatment, but it keep under constant checkup. মানে এই IFG এবং IGT এই দুইটার জন্যই আমার দরকার লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ, ফুড হ্যাবিট কন্ট্রোল করা। আদারওয়াইজ 2% কেসেস আইজিটি এবং আইএফজি গোজ টু ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। ঠিক আছে, তাহলে আইজিটি কি? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, মানে খাওয়ার পরে আমার ব্লাড গ্লুকোজ নরমালে আসে নাই, এটা নট মোর দ্যান 11.1 বাট লেস দ্যান 11.1 এবং মোর দ্যান 7.8, এই দুইটার মধ্যে মিলিমোল পার লিটার, এই দুইটার মধ্যে রয়েছে, এটা হচ্ছে আইজিটি। আর আইএফজি মানে হচ্ছে মোর দ্যান 6.1 টু 6.9, ঠিক আছে, অথবা 110 টু 126 মিলিগ্রাম পার ডিএল। বুঝতে পেরেছো? Yes, madam. আইএফজি এবং আইজিটি এই দুটো স্যারদের খুব প্রিয় কোশ্চেন। এবং আরেকটা কোশ্চেন, যে ডায়াবেটিস রয়েছে তাহলে কি আমি অলওয়েজ গ্লাইকোসিউরিয়া পাবো? নেভার। ঠিক আছে, gestational diabetes, this term is used when carbohydrate intolerance is noticed for the first time during pregnancy. আগে কখনোই তার কার্বোহাইড্রেট ইনটলারেন্স ছিল না, অথবা কার্বোহাইড্রেট খেলে ব্লাড গ্লুকোজ বাড়া থাকতো না, বাট ডিউরিং প্রেগনেন্সিতে ফার্স্ট টাইম শো হচ্ছে। A known diabetic patient who become pregnant is not included in this category. যে ডায়াবেটিক আছে আগে থেকে প্রেগনেন্সির আগে, হ্যাঁ, কিংবা যে আমি জানি যে একজন পেশেন্ট সে ডায়াবেটিক, এক্স এক্স হচ্ছে পেশেন্টের নাম, এক্স এর ডায়াবেটিস আছে, তাহলে সে যদি কনসিভ করে প্রেগনেন্ট হয়, তাহলে তাকে আমি জিডিএম বলবো না। কাকে বলবো? যার প্রিভিয়াসলি কখনো ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্সিতে হঠাৎ করে গ্লুকোজ ইনটলারেন্স হয়েছে, ডায়াবেটিস হয়েছে, সেই হচ্ছে
GDM. When with GDM are at increased risk for subsequent development of frank diabetes. বলে যা আচ্ছা when with GDM আচ্ছা এটা বলা হয়েছে GDM is associated with an increased incidence of neonatal mortality. বাচ্চার উপরে এফেক্ট ফেলে, বাচ্চার মর্টালিটি বাড়ায় দেয়। Maternal hyperglycemia causes fetal is secreted more insulin, causing stimulation of fetal growth and increased birth weight. মায়ের হাইপারগ্লাইসেমিয়া এটা ফিটাসেরও চলে যাবে গ্লুকোজ বেশি, কারণ প্লাসেন্টার মাধ্যমে আমাদের মা যা খায় সবই ফিটাস খায়। তাহলে মায়ের যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে, ফিটাসেরও হাইপারগ্লাইসেমিয়া হবে, মোর ইনসুলিন সিক্রেশন হবে, দেন মোর ফিটাল গ্রোথ হবে, তখন বাচ্চা বিগ বেবি হবে 3.5 to 4 kg এরকম। আফটার childbirth the woman should be reassessed, আবার তাকে করতে হবে। Gestational diabetes mellitus is associated with increased fetal abnormalities, for example high birth weight, cardiac defect, polyhydramnios. high birth weight কার হবে? বাচ্চার হবে। কার্ডিয়াক ডিফেক্ট কার হবে? বাচ্চার হবে। পলিহাইড্রামনাস কি? মায়ের যে পেটের ইউটেরাসের মধ্যে যে বাচ্চা থাকে সেখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ অনেক বেশি, এটাকে বলে পলিহাইড্রামনাস। আচ্ছা, ইন এডিশন বার্থ কমপ্লিকেশন, ম্যাটারনাল হাইপারটেনশন and the need for cesarean section may occur. এইসব কারণে মায়ের প্রেসার হয়েছে, মায়ের প্রেসার হলে অনেক সময় প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়ে বাচ্চা মারা যায়। তারপরে বাচ্চা এত বড় যে আমাদের বার্থ যে ক্যানাল আছে সেদিক দিয়ে বাচ্চা হয়তো বা বেরোতে পারবে না নর্মাল ডেলিভারিতে, তখন আমার সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ জিডিএম, এখানে হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ হচ্ছে 5.1 to 6.9 মিলিমোল পার লিটার অথবা 92 to 125 মিলিগ্রাম পার 1 hour প্লাজমা গ্লুকোজ 10 মিলিমোল পার লিটার। মানে মাদের ক্ষেত্রে শুধু জিডিএম এর ক্ষেত্রে আফটার 1 ইয়ার আমরা আবার স্যাম্পল নিয়ে তখন এটা 10 মিলিমোল পার লিটার ফলোইং 75 গ্রাম ওরাল গ্লুকোজ লোড এবং 2 hour আফটার 8.5 to 11 millimol per liter following 75 gram glucose load. This is the criteria and a diagnostic criteria for GDM. Okay, egla pore felo poor guideline. Alimentary glycosuria ki? Alimentary মানে আমরা জানি যে আমাদের alimentary tract, তাই না? যে মাউথ থেকে কি শুরু হয়, তোমার কি প্যারিংস, তারপরে তোমার কি হয় ইসোফেগাস, স্টমাক, তারপরে পাইলোরাস, ডিউডেনাম, তারপরে কি জেজুনাম, আইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন, এগুলা, তাই না? তাহলে এলিমেন্টারি গ্লাইকোসিরিয়া হিয়ার দ্য ফাস্টিং and tour values are normal but an exaggerated rises in blood glucose following the ingestion of glucose is seen. গ্লুকোজ খাওয়ানো হয়েছে, তারপরে আমি ফাস্টিং এন্ড 2 hours আফটার নরমাল পাবো, বাট এক্সাজারেটেড রাইজেস অফ ব্লাড গ্লুকোজ ফলোইং ইনজেকশন অফ গ্লুকোজ, খাওয়ার পরে হঠাৎ করে বেড়ে গেছে। দিস ইজ ডিউ টু অ্যান ইনক্রিজ রেট অফ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম দ্য ইন্টেস্টাইন। অ্যাবজর্পটিভ এরিয়া কমে গেছে, যার জন্য আমার তাড়াতাড়ি গ্লুকোজ যা খাইছে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে গেছে। দিস ইজ সিন ইন পেশেন্ট আফটার গ্যাস্ট্রেক্টমি অর ইন হাইপারথাইরয়েডিজম। আমার কথাটা বুঝতে পারছো? আমরা যে ব্লাড, আমরা তো তোমরা পড়ছো না যে গ্লুকোজ কিভাবে ডাইজেশন হয়, কিভাবে অ্যাবজর্পশন হয়, কিভাবে ব্লাডে যায়। তাহলে আমি গ্লুকোজ খাওয়ার পরেই তো ডাইজেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে তারপরে না তোমার ব্লাডে যাচ্ছে।
তাহলে আমার অ্যাবজর্পটিভ এরিয়া যদি কমে যায়, গ্যাস্ট্রেক্টমি স্টমাক কেটে ফেলা হয়েছে, কিংবা যেখানে অ্যাবজর্পশন হয়, আমার কোথায় অ্যাবজর্পশন হয়, স্মল ইন্টেস্টাইনে আর আপার পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইনে, তাই না? তখন আমার যদি এই এরিয়া মানে আমার গ্যাস্ট্রেক্টমি হয়েছে, স্টমাকের কিছু অংশ নাই, তাড়াতাড়ি চলে গেল এখানে, চলে যাওয়ার পরে তখন কি হবে, তাড়াতাড়ি অ্যাবজর্পশনে ব্লাডে চলে যাবে। আমার রাস্তা কমে গেছে, তার মানে আমি তাড়াতাড়ি পৌঁছাবো না, তাহলে আমার সাডেন ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। এটাকে আমার বলা হচ্ছে এলিমেন্টারি গ্লাইকোসিরিয়া। কিসে কিসে হয়? গ্যাস্ট্রেক্টমি আর হাইপারথাইরয়েডিজম। renal glycosuria, normal renal threshold where glucose is 175 to 180 180 বলা হয়, যাই হোক একটা রেঞ্জে বলা ভালো। if blood glucose rises above this glucose start to appear in urine, যখন 180 ক্রস করবে আমার নরমাল ব্লাড গ্লুকোজ, তখন আমরা একে বলবো যে ইউরিনে গ্লুকোজ অ্যাপিয়ার করছে। কিভাবে বুঝবো? বেনেডিক্ট টেস্ট করে বুঝবো। ওই দিন আমি বেনেডিক্ট টেস্টের প্রসিডিউর তোমাদেরকে বলছিলাম। Generally, the increased blood glucose level is reflected in urine. But when renal threshold increased blood glucose level is reflected in urine, renal threshold is lower, then glucose is excreted in urine, then renal tubular reabsorption is lower, than sodium glucose transport 2 is abnormal. তখনও পাইতে পারি কি আমরা পড়ছি না যে কতগুলো আছে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্ট, যে সোডিয়াম কি হয়, বেরোয় যায়, গ্লুকোজ ঢুকে, তাই না? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট পড়ছি না আমরা। সেই যদি রেনাল টিবিউলে আমার ঝামেলা থাকে, অ্যাবনর্মাল হয়, তখন ও রেনাল থ্রেশহোল্ডের চেয়ে কম হলেও গ্লুকোজ বেড়ে যাবে। বুঝাতে পারছি? Yes, ma'am. আচ্ছা, কমপ্লিকেশন কি ডায়াবেটিসের? Diabetes is sometimes complicated by acidosis and coma. Acidosis কি? Diabetic ketoacidosis, coma, কি হাইপারঅসমোলার নন কেটোটিক কমা, এসব এগুলো বলবো, পরে বলবো। ল্যাকটিক অ্যাসিডোসিস এটাও হতে পারে। আচ্ছা, লং স্ট্যান্ডিং ডায়াবেটিক additional complication occur. These include microvascular, macrovascular and neuropathic diseases. মাইক্রোভাস্কুলার কি? ছোট ছোট যেগুলা ভেসেলস আমাদের, যেমন রেটিনাতে ছোট ভেসেলস থাকে না, তাহলে proliferative scarring of the retina, diabetic retinopathy leading to blindness. প্রথমে ক্যাটারাক্ট হবে, তারপরে আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে যাবে, মানে অন্ধত্ব ডেভেলপ করবে। মাইক্রোভাস্কুলার অ্যাবনর্মালিটিস হলে ডায়াবেটিসে, প্রলং ডায়াবেটিস, যদি প্রলং আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাদের এইসব কমপ্লিকেশন হবে। আচ্ছা, আর কি? রেনাল ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি লিডিং টু রেনাল ফেলিওর। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি ডেভেলপ করে, যেমন আমার বাসায় আমার ফাদার ইন ল আছে, উনি লাস্ট 3 মাস যাবত আমার বাসায়, ওনার প্রতি সপ্তাহে সোডিয়াম পটাশিয়াম এগুলো কমে যায়। কারণ কি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি স্টেজ 3, উনি সোডিয়াম পটাশিয়াম ধরে রাখতে পারে না। কারণ কি? গ্লুকোজ বেরোচ্ছে, সেই সাথে সোডিয়াম মানে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্ট 2 অ্যাবনর্মাল হয়ে গেছে। পটাশিয়াম কমে যায়, ধরে রাখতে পারে না, কিডনির অ্যাবিলিটি নাই। আচ্ছা, এবার কমপ্লিকেশন হচ্ছে আরো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, বড় বড় আর্টারিতে ম্যাক্রোভাস্কুলার, ডিউ টু অ্যাসিলারেটেড। হ্যালো, কি বলতে চাচ্ছ তোমরা বলো? আগের স্লাইডটা আবার রিপিট করব? মানে করলে একটু ভালো হতো। আচ্ছা জি ম্যাডাম। আচ্ছা, কি কি কমপ্লিকেশন হতে পারে? মেইনলি এক নাম্বার হচ্ছে কমপ্লিকেটেড বাই অ্যাসিডোসিস এন্ড কমা। অ্যাসিডোসিস আবার কয় ধরনের আছে পরে আমি বলবো। ল্যাকটিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কমা কি নন কেটোটিক কমা, হাইপারঅসমোলার নন কেটোটিক কমা। এটা সাধারণত টাইপ 2 ডায়াবেটিসের হয়, আর টাইপ 1 এর সাধারণত অ্যাসিডোসিস হয়, কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আচ্ছা,
নেক্সট হচ্ছে লং স্ট্যান্ডিং ডায়াবেটিক যদি থাকে তাদের কি হবে, তাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন এন্ড নিউরোপ্যাথিক কমপ্লিকেশন হবে। মাইক্রোভাস্কুলার কি চোখে হয়, রেটিনাতে, হ্যাঁ, রেটিনার সাপ্লাই আস্তে আস্তে পলিফারেটিভ মানে কমে যায় লিডিং টু ব্লাইন্ডনেস হয়, রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। হ্যাঁ, এরপরে কি হবে, রেনাল ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে লিডিং টু রেনাল ফেলিওর, মানে কিডনির যা কাজ, আমার যেসব ইলেকট্রোলাইট ধরে রাখে বডিতে সেগুলা ধরে রাখতে পারবে না। এবার হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, বড় আর্টারিতে ঝামেলা হয় যদি, ডিউ টু অ্যাসিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস হুইচ ইজ সেকেন্ডারি টু ইনক্রিজ প্লাজমা এলডিএল। এলডিএল কিভাবে বাড়ে, ডায়াবেটিসে আমার এলডিএল বেশি হয়ে যাবে, ট্রাইগ্লিসারাইড বেশি হয়ে যাবে, যার জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। এটা হচ্ছে একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ ইনসিডেন্স অফ স্ট্রোক অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যদি আমার অ্যাথেরোস্ক্লেরোসিস আমার ব্রেনের আর্টারিতে হয়, তখন আমার স্ট্রোক হবে, মানে মাথায় সাধারণত আর্টারিওস্ক্লেরোসিস হয় যদি, অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস হয় যদি, তখন স্ট্রোক হবে। স্ট্রোক আবার দুই ধরনের, একটা হচ্ছে ইনফ্রাকশন আর একটা হচ্ছে হেমোরেজিক। ইনফ্রাকশন মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়া, ওই জায়গায় অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে মানে আর্টারির লুমেন ন্যারো হয়ে গেছে, কি হয়েছে, ফ্যাট ডিপোজিশন হয়েছে উইদিন দা টিউনিকা ইন্টিমা। আমরা জানি যে আমার ভেসেলের মধ্যে 3টে লেয়ার, তাই না, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা কি, হিস্টোলজি পড়ছো? যাই হোক, 3টা লেয়ারের মধ্যে একটা লেয়ারে আমার চর্বি জমে যাবে, যার জন্য লুমেন ন্যারো হয়ে যাবে, সেই জন্য আমার 1 নাম্বার ব্লাড সাপ্লাই যাবে না, তখন ইস্কিমিয়া হবে, এটাকে ইস্কিমিয়া হবে, ব্লাড সাপ্লাই যাবে না, এটাকে ইনফ্রাকশন বলে, সেরিব্রাল ইনফ্রাকশন হবে, এটাও একটা স্ট্রোক। আর যাদের হেমোরেজ হয়, যেমন ওই ছোট জায়গার মধ্যে দিয়ে স্রোতের মতো করে ব্লাড যায়, হঠাৎ করে রাপচার হয়ে যায়, রাপচার হয়ে গেলে তখন হেমোরেজিক স্ট্রোক হয়। এই 2টা টাইপের স্ট্রোক, এগুলো তোমরা আরো ভালো করে পড়বা মেডিসিনে যে। আচ্ছা, আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যখন আমার হার্টের আর্টারি গুলোতে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, তখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হবে, ওখানে ব্লাড সাপ্লাই পাওয়া যাবে না, তখন মানে হার্টের মাসেল পচে যাবে, কাজ করতে পারবে না, নড়তে পারবে না, কন্ট্রাকশন করতে পারবে না, সারা বডিতে আমার ব্লাড সাপ্লাই দিতে পারবে না, পেইন হবে, পেইন হয়ে পেশেন্ট মে গো ডেথ। তাহলে ডায়াবেটিস কত ভয়ঙ্কর জিনিস দেখো। কমপ্লিকেশন, দ্য নিউরোপ্যাথিক অ্যাবনর্মালিটিস, নিউরোপ্যাথিক যেটা বলেছে, ইনভলভ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নিউরোপ্যাথি প্লাস the atherosclerotic circulatory insufficiency in the extremities and reduced resistance to infection can lead to chronic ulceration. হ্যাঁ, কোথাও তোমার আলসার হলো, সারতে যাবে না, পায়ে হবে গ্যাংগ্রিন, তারপরে পার্টিকুলারলি ইন দা যে ফিটের কথা বলা হয়েছে, কোথাও তুমি পায়ে গোটা টোটা খাইলা, গ্যাংগ্রিন হয়ে গেল, সহজেই ছাড়তে যাবে না, ডিউ টু তোমার ব্লাড গ্লুকোজ বেশি। Ultimately causes by the microvascular and neuropathic complication is chronic hyperglycemia and tight control to diabetes reduce this incidence. আমার কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল, মারাত্মক কন্ট্রোলের মধ্যে না থাকলে আমি যদি নর্মাল লাইফ লিড করি, তাহলে আমার ডায়াবেটিসের এই কমপ্লিকেশন গুলা হবেই। আচ্ছা, নন কেটোটিক কমা, কমার কথা বলা হচ্ছিল, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে সাধারণত নন কেটোটিক কমা হয়। রেজাল্ট, দ্য এলিভেশন অফ গ্লুকোজ ইজ ভেরি হাই লেভেল, 900 milligram per dl or more. This would increase the osmolarity of extracellular fluid. হ্যাঁ, আমার অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ইসিএফ এ বেড়ে যাওয়া মানে আমার অসমোলারিটি বেড়ে গেছে, প্লাজমা অসমোলারিটি, তাই না, আমরা ইসিএফ এর অসমোলারিটিটাই তো কাউন্ট করি। অসমোটিক ডায়োডোসিস কোথায় ছিল, তো পাশেরটাই, চাবি পাইছিস? আচ্ছা রাখ। তারপরে হচ্ছে বাসায় ক্লাস নিলে আসলে বাসার সাথে কিছু না কিছু কথা ইনভলভ থাকতে হয়, বুঝছো? আচ্ছা, this
would increase the osmolarity of the extracellular fluid. Osmotic diuresis lead to water and electrolyte depletion. কেমনে করে করে কমায় দেয়? The coma result the dehydration of the cerebral cell due to the hypertonicity or ECA. ECF এ যদি আমার concentration of glucose বেশি থাকে, osmotically active particle কি কি? গ্লুকোজ, তাহলে আমার সেরিব্রাল পানি শুকায় নিয়ে আসবে, তখন সেরিব্রাল ডিহাইড্রেশন হবে, হয়ে কমায় চলে যাবে পেশেন্ট। আমি বোঝাতে পারছি কথা তোমাদেরকে? তোমরা ভলিউম এটা বুঝতে পারিনি ম্যাম। হ্যাঁ, বুঝতে পারিনি। বুঝতে পারোনি? আচ্ছা, টাইপ 2 তে কি হয়? টাইপ 1 এ আমার ইনসুলিন অ্যাবসলিউটলি ডেফিসিয়েন্সি, আর টাইপ 2 তে কি হয়? আমার টাইপ 2 তে আমার রিলেটিভলি ডেফিসিয়েন্সি থাকে, তারপরে আস্তে আস্তে কাজ করা বন্ধ হয়ে যায়, তখন আমার ইনসুলিনে গেলে ভালো। তো আমার টাইপ 1 এ সাডেন গ্লুকোজিয়া হয়। টাইপ 2 তে গ্লুকোজ যখন বেড়ে যাবে ইসিএফ এর গ্লুকোজ বেশি থাকলে তখন আমার ঘনত্বটা বেশি করে দিবে না ইসিএফ এর ফ্লুইডের? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যে গ্লুকোজ, শুধু কি গ্লুকোজ বেড়ে, গ্লুকোজ পানিও ধরে রাখে, তখন পানি টানবে, সাথে সাথে কিছু ইলেকট্রোলাইট, ওই যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট নিয়ে আসবে। নিয়ে আসলে তখন কি হবে? সেরিব্রাল ডিহাইড্রেশন হবে। সেরিব্রাল মানে ব্রেনের গ্লুকোজ আমার ব্লাডে বেশি, মানে ইসিএফ এ বেশি, তখন সোডিয়ামও আমার পানি টেনে ধরে রাখছে, তাহলে আমার ডিহাইড্রেশনটা কোথায় হচ্ছে? ব্রেনে হচ্ছে, তখন কমা হচ্ছে পেশেন্টের। হাইপার অসমোলার নন কিটোটিক কমা কি জন্য হয়? আমার ইসিএফ এর গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যায়, সাথে আমার ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ডিপ্লেশন হয়, হয়ে আমার সেরিব্রাল ডিহাইড্রেশন হচ্ছে, দেন কমা। হাইপারটোনিসিটি, ইসিএফ এর হাইপারটোনিসিটির জন্য সেরিব্রাল ডিহাইড্রেশন হয়। আমি বুঝাতে পারছি তোমাদেরকে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। বুঝতে পারছো সবাই? এটা একটু বুঝো, লাগবে। হাইপার অসমোলার নন কিটোটিক কমা, এটা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে। এটাও তোমাকে কোশ্চেন করবে যে কমপ্লিকেশনের মধ্যে হাইপার অসমোলার নন কিটোটিক কমা কাদের হয়, আর ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস কাদের হয়? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস টাইপ 1 এর হয়, আর হাইপার অসমোলার নন কিটোটিক কমা মানে কিটোন বডি ফর্ম করে না, টাইপ 2 তে হয়। আচ্ছা, effect of hyperglycemia. Hyperglycemia by itself can cause symptom resulting from the hyperosmolarity of the blood. এই কথাটা আগেও বললাম, ইসিএফ এর হাইপারঅসমোলারিটির কারণে সে ওয়াটার এবং সোডিয়াম দুইটাই নিয়ে আসতেছে, যার জন্য আমার সেরিব্রাল ডিহাইড্রেশন হচ্ছে, কমা হচ্ছে। In addition, there is glycosuria because the renal capacity of glucose reabsorption is exceed. যখন গ্লাইকোসিউরিয়া হবে, এটা আগেও বলছি না? রেনাল গ্লাইকোসিউরিয়া আর এলিমেন্টারি গ্লাইকোসিউরিয়া। রেনাল গ্লাইকোসিউরিয়া হবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কারণে, যখন রেনাল থ্রেশহোল্ড 180 ক্রস করবে, গ্লুকোজ আমার 180 পর্যন্ত থাকলে রেনাল টিবিউল দিয়ে বেরোবে না, অ্যাবজর্পশন হবে তার আগে পর্যন্ত। যখন 180 ক্রস করবে, তখন আর গ্লুকোজের রিঅ্যাবজর্পশনের ক্যাপাসিটি রেনাল টিবিউলে থাকবে না, তখন সেটা ইউরিন দিয়ে বেরোয় যাবে, তখন এটাকে আমি রেনাল গ্লাইকোসিউরিয়া বলছি। বুঝতে পারছো? Yes, ma'am. আর এলিমেন্টারি গ্লাইকোসিউরিয়া কখন? আমার পার্ট অফ ডাইজেস্টিভ অর এলিমেন্টারি ট্র্যাক্ট অ্যাবসেন্ট অথবা হাইপারথাইরয়েডিজম হচ্ছে, সেক্ষেত্রে আমার অ্যাবজর্পটিভ এরিয়া বেড়ে গেছে। হাইপারথাইরয়েডিজমে অ্যাবজর্পটিভ এরিয়া বেড়ে যায় তা না, খাওয়া বেড়ে যায় তার জন্য, তখন আমার খাওয়ার পরপরই আমার ব্লাড গ্লুকোজ অনেক বেশি হয়ে যাবে, এটাকে বলে এলিমেন্টারি গ্লাইকোসিউরিয়া। আচ্ছা, এখানে নাই সেটা,
excretion of osmotically active glucose molecule entail the loss of large amount of water. যখন সে গ্লুকোজ বেরোবে সাথে সাথে অনেক পানি নিয়েও বেরোবে, এজন্য resultant dehydration activates the mechanism regulating water intake and leading to polydipsia. ঘন ঘন আমার পেশাব হয়, আমি বেশি পানি খাই, বেশি পেশাব হয়। There is appreciably urinary loss of sodium and potassium as well. হ্যাঁ, ইউরিনের সাথে তখন সোডিয়াম এন্ড পটাশিয়াম যাবে, ফর যে কোনো একটা যাবে। For every gram of glucose excrete 4.1 kilocalorie is lost from the body. আমরা জানি 1 গ্রাম গ্লুকোজ কত দেয়, 4.1, তাই না? তখন আমার 1 গ্রাম গ্লুকোজ যদি আমার বেরোয় যায় বডি থেকে, এরকম এনার্জি লস হবে। Increasing the oral calorie intake is covered this loss. তখন এই লসটা ফুলফিল করার জন্য আমার কি হবে, ক্যালোরি ইনটেক করব, আমার খিদা লাগবে, বুঝতে পারছো? তাহলে গ্লুকোজ কি করলো, গ্লুকোজ বেরিয়ে গেল, সাথে সাথে পানি নিয়ে গেল, এজন্য শরীরে পানির ঘাটতি হলো, ডিহাইড্রেশন হলো, তখন আমার মানে পানি বেশি খেলাম, তখন পলিডেপসিয়া হলো। আচ্ছা, পলিডেপসিয়া মানে বেশি বেশি পানি খাওয়া, পলিফেজিয়া মানে বেশি বেশি খাবার খাওয়া। এখানে আমার গ্লুকোজ বেড়ে যাচ্ছে দেখে বডিতে এনার্জি লস হচ্ছে, তখন এই লস এনার্জি পোষানোর জন্য আমার সিম্পলি রাইজ অফ প্লাজমা গ্লুকোজ ফার্দার এন্ড ইনক্রিজ দ্য গ্লাইকোসিডিয়া, আমি আবার গ্লুকোজ বেশি খাচ্ছি, তখন আবার গ্লাইকোসিডিয়া হচ্ছে, এটাকে বলে পলিফেজিয়া। আর পলিউরিয়া হচ্ছে ইউরিন দিয়ে অনেক অনেক মানে বেশি লার্জ ভলিউম অফ ইউরিন পাস করা। সো মোবিলাইজেশন অফ এন্ডোজেনাস প্রোটিন এন্ড ফ্যাট স্টোর and weight loss are not prevented. Mobilization of endogenous protein, এখানে আমার প্রোটিন ভাঙবে, ফ্যাট স্টোর ভাঙবে, ওয়েট লস আমি প্রিভেন্ট করতে পারবো না। দেখো মেকানিজমটা পরে আছে। এই যে পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডেপসিয়া বললাম। পলিউরিয়া মানে ঘন ঘন লার্জ ভলিউম অফ ইউরিন পাস করা, পলিডেপসিয়া মানে এক্সেসিভ ড্রিঙ্কিং, কারণ গ্লুকোজ বেড়ে যাচ্ছে পানি নিয়ে, পানি কমে যাচ্ছে তখন পানি খাবো। আর ওয়েট লস হচ্ছে গ্লুকোজ বেড়ে যাচ্ছে 4.1, 1 গ্রাম বেরোলে 4.1 কিলো ক্যালোরি বেড়ে যাচ্ছে, তখন আমি ঘন ঘন আবার গ্লুকোজ খাবো, গ্লুকোজ খেলে আবার গ্লাইকোসিডিয়া হবে, হাইপারগ্লাইসেমিয়া, গ্লাইকোসিডিয়া, কিটোসিস, অ্যাসিডোসিস এন্ড দেন কমা। এবার ফ্লো চার্টটা দেখো। ইনসুলিন ডেফিসিয়েন্সি মেইনলি তো আমার টাইপ 2 তে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় আর অ্যাবসলিউট, কিন্তু টাইপ 1 এ অলওয়েজ অ্যাবসলিউট অথবা অটোনোমাস কোন ডিজিজের জন্য, তাই না, অটোইমিউন ডিস্টারবেন্স। তো এখন ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে আমার কি হবে, সেলের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারবে, পারবে না, তখন আমার কি করবে, ডিক্রিজ গ্লুকোজ আপটেক, সেলের মধ্যে আপটেক হচ্ছে না। তারপরে দেখো কি হচ্ছে, ইনক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম, তখন আমার ওই যে গ্লুকোনিওজেনেসিস হবে, প্রোটিন ক্যাটাবলিজম হয়ে আমার ইনক্রিজ প্লাজমা অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন লস ইন দা ইউরিন। আর কি হবে, আবার সেই গ্লুকোনিওসিসের জন্য লাইপোলাইসিস হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে। ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি হয়ে গেলে আমরা জানি কি হয়, কিটোজেনেসিস হয়, তাই না? অ্যাসিটাইল কোয়ে, ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে কি হয়, কিটোন বডি, তারপরে কিটোজেনেসিস হবে, কিটোনিউরিয়া হবে, কিটোনেমিয়া হবে। আচ্ছা, তাহলে কি হলো, আগের স্লাইডটাতে যে বললাম ডিক্রিজ প্রোটিন তোমার এই যে mobilization of endogenous protein, fat store and weight loss are not prevented. দেখো তাহলে আমার ফ্যাট ভেঙে যাচ্ছে, যে কিটোন বডি তৈরি হচ্ছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, কিটোনিউরিয়া, কিটোনেমিয়া হচ্ছে, তখন কি হচ্ছে, ডিহাইড্রেশন এন্ড অ্যাসিডোসিস হচ্ছে। আবার আমার যখন গ্লুকোজটা হবে না, বডিতে আপটেক হবে না, হাইপারগ্লাইসেমিয়া তখন হয়ে যাবে, ইসিএফ এ গ্লুকোজ বেশি হয়ে যাবে, তখন এই ইসিএফ এর প্রলং গ্লুকোজ বেশি থাকতে থাকতে একসময় রেনাল থ্রেশহোল্ড ক্রস করবে, তখন গ্লাইকোসিউরিয়া হবে, অসমোটিক ডায়ুরেসিস হবে, ইলেকট্রোলাইট ডিপ্লেশন হবে, কারণ অসমোটিক ডায়ুরেসিসের সময় আমার সোডিয়াম পটাশিয়াম ডিপ্লেশন হয়, তখন আমার কি হবে, ডিহাইড্রেশন
and acidosis হবে। দেন কমা, ডিহাইড্রেশন কি সেরিব্রাল ডিহাইড্রেশন, কমা হবে, কমা হয়ে যায় তখন ডেথ হবে। আমি তোমাদেরকে ফ্লো চার্টটা বোঝাতে পারছি? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আর আবার দেখো এইটারই আরেকটা ভেঙে আরেকটা ইনসুলিন নাই ল্যাক, তখন কি হবে? লাইপোলাইসিস হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে গেল। ফ্রি ফ্যাটি অ্যাসিড কি করে? আমার ডায়াসাইল গ্লিসারল বাড়ায়, হ্যাঁ, সিনথেসিস বাড়াই দিবে। তারপরে হেপাটিক কিটোন বডি বাড়াই দিবে, বাড়াই দিলে কিটো অ্যাসিডোসিস হবে, আর ডায়াসাইল গ্লিসারাইড বাড়লে হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া হবে। আচ্ছা, এবার আমার যেহেতু গ্লুকোজ সেলের মধ্যে ঢুকতে পারতেছে না, গ্লুকোনিওজেনেসিস হবে, গ্লুকোনিওজেনেসিস এন্ড গ্লাইকোজেনোলাইসিস বাড়বে, বেড়ে গ্লুকোজ প্রোডাকশন বাড়বে, সেখানে হাইপারগ্লাইসিমিয়া হবে। আবার গ্লুকোজ আপটেক কমে যাচ্ছে, মানে নরমালি যে আমার খাওয়ার পরে গ্লুকোজ আসতেছে ইসিএফ এ, মানে ব্লাডে, সেটাও কমে যাচ্ছে। কি করে না? ইনসুলিন নাই, ইনসুলিন দরজা না খুললে তো সেলের মধ্যে ঢুকতে পারবে না, সেলের মধ্যে না ঢুকলে তো ইসিএফ এর মধ্যে গ্লুকোজ বেশি থাকবে, তখনও আমার হাইপারগ্লাইসেমিয়া হবে। আর প্লাজমা অ্যামাইনো অ্যাসিড ইনক্রিজ হবে কি জন্য? ওই যে আমরা দেখলাম ব্রেকডাউন হবে, গ্লুকো ওই যে কি যেন প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হবে, হয়ে এটা আমার গ্লুকোনিওজেনেসিস করতেছে, সেই জন্য ওই একই কথাটা এটা আবার সুন্দর করে বোঝানো হয়েছে। হাইপারগ্লাইসেমিয়া কিটোঅ্যাসিডোসিস যখন হবে, তখন গ্লাইকোসিডিয়া হবে, তখন আমার কি হবে? সেরিব্রাল ডিহাইড্রেশন, কমা এন্ড ডেথ, তাই না? Yes, ma'am. Sure. আচ্ছা, কিটোন বডি কি কি আছে? অ্যাসিটোঅ্যাসিটেট এন্ড বিটা হাইড্রক্সিবিউটানেট আর দ্য অ্যানায়ন এন্ড ফেয়ারলি স্ট্রং অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যানায়ন এন্ড স্ট্রং অ্যাসিড, acetoacetic acid and beta hydroxybutyric acid. These are the causes diabetic ketoacidosis. This is occurring type 1 diabetes mellitus. The hydrogen ion from this acid is buffered, but আমরা কি জানি? যখন আমার বডিতে হাইড্রোজেন আয়ন বেশি হয়ে যায় তখন আমার বাফার এসে কাজ করে, তাই না? বডি বাফার এসে কি করে? হাইড্রোজেন আয়নটাকে নিউট্রালাইজ করে নেয়। বাট বাফারিং ক্যাপাসিটি is should exceed if production is increased and resulted acidosis and stimulate respiration. তখন আমার কি হবে? যে এক্সেস কিটোন বডি প্রোডাকশন হচ্ছে, তখন আর বাফার কাজ করছে না, তখন অ্যাসিডোসিস হয়ে গেছে। অ্যাসিডোসিসটা আমার প্রথমে কিভাবে হবে? বের করবে আমার অ্যাসিডোসিস হয়ে গেছে মানে আমার বডিতে রেসপিরেটরি সিস্টেমে পিসিও2 বেশি, তাই না? অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা পড়ছিলাম পিসিও2 বেশি মানে কার্বন ডাই অক্সাইড বের করে দিতে হবে, তার মানে রেসপিরেটরি রেট বাড়াইতে হবে। প্রোডাকশন, the rapid deep respiration described by Kussmaul or as air hunger and named as Kussmaul breathing. ঠিক আছে? বুঝতে পারছো? অ্যাসিডোসিস হলে কি হবে? ধরো মেটাবলিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, অ্যাসিড বেড়ে গেছে বডিতে, তাহলে প্রথমে আমার মেটাবলিক হলে সেটা আসবে রেসপিরেটরি সিস্টেম, প্রথমে আসবে আমার কম্পেনসেট করতে, প্রথম বাফার আসবে, বাফার টায়ার্ড হয়ে গেছে, তখন আমার রেসপিরেটরি সিস্টেম কি করবে? হাইপার ভেন্টিলেশন করে কার্বন ডাই অক্সাইড বাইর করে দিবে, পিসিও2 কে কমাই দিবে, তখন আমার কি? ডিপ এন্ড প্রলং রেসপিরেশন হবে, র‍্যাপিড ডিপ রেসপিরেশন হবে। এই রেসপিরেশনটার নাম কুসমাল ব্রিদিং। এটা কুসমাল আবিষ্কার করছিল এই জন্য, ঠিক আছে? তার নাম অনুযায়ী কুসমাল ব্রিদিং। আমার কথা বুঝতে পারছো? Yes, ma'am. তাহলে এই যে কিটো অ্যাসিডোসিস কাদের হচ্ছে? টাইপ 1 এর হচ্ছে। Urine become acidic whenever the ability of the kidney to replace the plasma cation accompanying the organic anion with hydrogen and ammonia is exceeds, and sodium and potassium are lost in the urine. And electrolyte and water loss lead to dehydration, hypovolemia, hypotension. Finally, acidosis, dehydration, depressed consciousness to point the comma. তাহলে আমার যখন ইলেকট্রোলাইট কমে যাচ্ছে, সোডিয়ামের সাথে আমি জানি প্রচুর পানি বের হয়ে যায়, আমি জানি অ্যামোনিয়ামের সাথে হাইড্রোজেন, অ্যামোনিয়া NH3 এর সাথে হাইড্রোজেন যোগ হয়ে অ্যামোনিয়া হলো এক্সিট হলো ইউরিন দিয়ে লস হলো ইলেকট্রোলাইট, তখন আমার বডিতে কি? ডিহাইড্রেশন,
হাইপোভলিমিয়া, হাইপোটেনশন। সোডিয়াম কমে যাওয়া মানেই হাইপোভলিমিয়া, আর হাইপোভলিমিয়া হওয়া মানেই হাইপোটেনশন। তখন কি হবে? ফাইনালি অ্যাসিডোসিস এন্ড ডিহাইড্রেশন, ডিপ্রেস কনসাসনেস টু দ্য পয়েন্ট অফ কমা। একই কথা বারবার। আমার বডিতে গ্লুকোজ বেড়ে যাওয়া, তার মানে গ্লুকোজের সাথে ওয়াটার ইলেকট্রোলাইট কমে যাচ্ছে। ইলেকট্রোলাইট কি? সোডিয়াম কমে যাচ্ছে। সোডিয়ামের সাথে পানি কমে যাচ্ছে। পানি কমে গেলে বডিতে হাইপোভলিমিয়া হচ্ছে। হাইপোভলিমিয়া হলে হাইপোটেনশন হচ্ছে। হাইপোটেনশন হলে আমার সেরিব্রাল ডিহাইড্রেশন এন্ড ডিক্রিজ অর ডিপ্রেস কনসাস লেভেল দেন কমা। কমার পেশেন্ট কি? হার্ট লাং সব চলে, কিন্তু সে ডেড পেশেন্টের মতো শুয়ে থাকে, তার হাত পা নড়ে না, চোখ খুলে না, কিন্তু রেসপিরেশন হচ্ছে, হার্টবিট হচ্ছে, এরকম। Diabetic acidosis is a medical emergency. Now the infection that used to complicate the disease can be controlled with antibiotic. And acidosis is the most common causes of early death in clinical diabetes. তার মানে ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিয়ে ড্রেসিং করে আমি কন্ট্রোল করতে পারবো, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার নিউরোপ্যাথিক কমপ্লিকেশন। বাট অ্যাসিডোসিস যদি হয়, সেটা আমি কারেকশন না করলে সাথে সাথে পেশেন্ট ডেথ হবে। তাহলে কিভাবে কারেকশন করব? অ্যাসিডোসিসটাকে অ্যালকালি দিয়ে কারেকশন করব, আর হচ্ছে ফ্লুইড দিব, ইনসুলিন দিব। ইনসুলিন দিলে হাইপারগ্লাইসেমিয়া কমে যাবে, সেলের মধ্যে গ্লুকোজ ঢুকে যাবে। হ্যাঁ, in severe acidosis total body sodium is markedly depleted when sodium loss exceeds water, and plasma sodium may also be low. The body potassium also low when the potassium is usually normal, partly because extracellular fluid volume is reduced and partly because potassium moved from ECF, and ECF hydrogen ion concentration is high. তাহলে আমার অ্যাসিডোসিস হলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ECF এর হাই হবে, তখন আমরা জানি সেলের মধ্যে পটাশিয়াম বেশি থাকে। এই হাইড্রোজেন আয়নটাকে আমার ECF থেকে কমানোর জন্য সেলের মধ্যে হাইড্রোজেন আয়ন ঢুকাবো আর পটাশিয়ামটা বাইর করে আনবো। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা। In diabetes, the plasma cholesterol level is usually elevated, and this type is role in the accelerated development of the atherosclerotic vascular disease. এটা তো আগেই দেখছো তোমরা, তাই না? কোলেস্টেরল বাড়বে কেমনে? ফ্রি ফ্যাটি অ্যাসিড, আমার প্লাজমা কোলেস্টেরল ডিপ্লেশন হচ্ছে, হয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়তেছে, বেড়ে কি হচ্ছে? ট্রাইসাইল গ্লিসারল বাড়তেছে, atherosclerotic vascular disease হচ্ছে। Rise in plasma cholesterol level due to increase the plasma concentration is very low density lipoprotein and low density lipoprotein. আমার প্লাজমা কোলেস্টেরল বেড়ে যে ইনক্রিজ হচ্ছে LDL and VLDL, আর ডিক্রিজ ক্যাটাবলিজম হচ্ছে। This is done to due to increased hepatic production of the VLDL and decreased removal of VLDL and LDL from the circulation. আমার যদি বডিতে ভালো কোলেস্টেরল HDL বেশি থাকে, তখন VLDL LDL ক্যাটাবলিজম হয়। বাট কোলেস্টেরল যদি মানে আমার কোলেস্টেরলটা অ্যাসাইলগ্লিসারল এগুলো যদি বেশি থাকে, VLDL ক্যাটাবলিজম কমে যায়, তখন আমার অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ হয়। এগুলা হচ্ছে কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ hyperglycemia or diabetes mellitus. All the abnormalities are corrected by the administration of the insulin. তাহলে আমার হাইপারগ্লাইসেমিয়া কারেকশন করব কি দিয়ে? ইনসুলিন দিয়ে। ইনসুলিন বডিতে ঢুকালেই আমার ECF এ যে গ্লুকোজ বেশি আছে সেটা সেলের মধ্যে ঢুকে যাবে। And although emergency treatment of acidosis include administration of sodium to combat the acidosis and parenteral water, sodium, potassium, replenished body storage. Only insulin repair the fundamental defect in the weight that permit the return to normal. সেই সাথে আমার মানে ইনসুলিন তো এক নাম্বার দিতেই হবে, সোডিয়াম বাইকার্বো দিতে হবে অ্যাসিডোসিস কারেকশন করার জন্য। ওকে, তাহলে আমার সোডিয়াম পটাশিয়াম নরমাল হবে, দেন ফান্ডামেন্টাল ডিফেক্ট গুলো কমে যাবে। গ্লাইকেটেড হিমোগ্লোবিন or hemoglobin A1C. Hemoglobin A1C টা কি আমরা জানি? When plasma glucose is episodically elevated over time, small amount of hemoglobin A
অ্যাডাল্ট হেমোগ্লোবিন, তাই না? হেমোগ্লোবিন এ আর নন এনজাইমেটিক্যালি glycated to from hemoglobin A1C and is dependent on the mean plasma glucose concentration and on the lifespan of the red blood cell. Red blood cell এর lifespan কত? 120 days, আমরা জানি, তাই না? 3 মাস। তাহলে আমার এখানে আমি হেমোগ্লোবিন A1C টা কি নন এনজাইমেটিক কনডেনসেশন অফ হেমোগ্লোবিন A1C টু দা কার সাথে করবে? গ্লুকোজের সাথে। প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন এন্ড ইট লাইফস্টাইল। হেমোগ্লোবিন A1C, আচ্ছা দেখো এই ছবিটা দেখো তাহলে বুঝবা। এই যে হাই ব্লাড গ্লুকোজ, এই যে যেগুলা তোমার লাল রঙের ওটা হচ্ছে আরবিসি, আর এর সাথে যে নীল রঙের লেগে আছে এগুলো হচ্ছে তোমার হেমোগ্লোবিন এ। হ্যাঁ, এই দুইটাকে একসাথে, কোনো এনজাইম লাগতেছে না, নন এনজাইমেটিক কনডেনসেশন অফ হেমোগ্লোবিন A1C টু দা গ্লুকোজ, এটাকে আমরা টু দা আরবিসি, হ্যাঁ, এটাকে আমরা বলবো হেমোগ্লোবিন A1C। হাই গ্লুকোজ লেভেল যখন হবে তখন এই যে এতগুলো হেমোগ্লোবিন এ টা লাগবে আরবিসির সাথে। দেখো এরপরে আসছে falsely low value may be found in patient with hemolytic disease. hemolytic disease এ আমার ভ্যালুটা ইন্টারপ্রিটেড মানে ফলস দিতে পারে। carefully control the patient diabetic with insulin, reduce the amount from by consequently hemoglobin A1C concentration is measured clinically as an integrated index of diabetic control for 4 to 6 weeks period before the measurement. আমি বলি আমার যতদিন আরবিসি আছে ততদিন আরবিসির সাথে হেমোগ্লোবিন এ লাগবে। হেমোগ্লোবিন এটা তখনই আরবিসির সাথে লাগবে না যখন আরবিসি ভেঙে যাবে। তাহলে মিস ইন্টারপ্রিটেশন হতে পারে কি হেমোলাইটিক ডিজিজের, কারণ তার আরবিসি তো এমনিতেই লাইফ স্পান 120 দিন না, তার হেমোলাইটিক ডিসঅর্ডার আছে, আরবিসি ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যায়। হ্যাঁ, আর এই যাদের ঠিকঠাক আছে সবকিছু তাদের বডিতে লাস্ট 3 মান্থ or 4 to 6 weeks এর একটা আমার ডায়াবেটিক কন্ট্রোল কেমন আছে, এটা কিন্তু ডায়াগনস্টিক না, এটা হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল কেমন আছে সেইটা দেখার জন্য একটা টেস্ট হেমোগ্লোবিন A1C, নন এনজাইমেটিক কনডেনসেশন অফ গ্লুকোজ উইথ দা আরবিসি। ঠিক আছে, glycated hemoglobin used to be expressed in পার্সেন্টেজে করব আমরা। 6% পর্যন্ত নরমাল, হ্যাঁ 4 to 6 এর বেশি যদি হয় তখন একটু আমরা বলবো যে এটা সমস্যা আছে। until but now is expressed as millimole per mole. Intervention trial for type 1 and type 2 diabetes have shown that trying to optimize glycemic control as judged by hemoglobin A1C 7% above 53 millimole per mole reduce the risk of microvascular diabetic complication. আমার এটা দেখার কি প্রগনোস্টিক ভালো দেখার জন্য। প্রগনোস্টিক মানে এর প্রগনোসিস কি, যদি লেস দ্যান 7% থাকে তার মানে আমার কমপ্লিকেশন গুলা কম হবে, এবং আফটার ওজিটিটি আমি তো কনফার্ম হয়ে গেলাম সে ডায়াবেটিক অর নট। এরপরে তার ডায়াবেটিকটা কন্ট্রোলে আছে না নাই এটা বোঝার জন্য আমি হেমোগ্লোবিন A1C করব। লাস্ট 3 মান্থের গ্লাইসেমিক ইনডেক্স দেখার জন্য যে আমার হেমোগ্লোবিন মানে যে আরবিসির সাথে আমার নন এনজাইমেটিক কনডেনসেশন হবে গ্লুকোজের। ঠিক আছে, যত বেশি গ্লুকোজ তত বেশি কনডেনসেশন। এটা আমি কিভাবে দেখবো? পার্সেন্টেজে দেখবো, বাট এখন আবার এক্সপ্রেস অ্যাজ মিলিমোল পার মোল। এই যে এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে হেমোগ্লোবিন দিয়ে আমার যে অ্যালবামিন হেমোগ্লোবিন এইভাবে হচ্ছে A1C। এটা তো প্রয়োজন নাই তোমাদের, এটা তো দেখালামই। আচ্ছা এবার ফ্রুক্টোসামাইন নিয়ে নাও।
যতটুকু দেয় 1.5 কেজি ফ্রুক্টোসামাইন। হ্যাঁ আরেকটু 2টা স্লাইড আছে বাবা, আমি জানি 2টা স্লাইডের জন্য। ওকে ম্যাডাম। আচ্ছা, ফ্রুক্টোসামাইন এবং ফ্রুক্টোজ আর কি, বুঝছো? আমরা এতক্ষণ পড়লাম যে গ্লুকোজটা আমার আরবিসির সাথে কন্ডেনসেশন হয়, সেটা হচ্ছে আমার 4 to 6 উইকস এর একটা প্যারামিটার দিবে। 4 to 6 উইকস আমার ডায়াবেটিস এর প্রগনোস্টিক ভ্যালু দিবে, কন্ট্রোলে ছিল না আনকন্ট্রোলে ছিল। আর ফ্রুক্টোজটা আরো শর্ট টাইম। ফ্রুক্টোসামাইন অলসো আদার প্রোটিন অ্যালবুমিন ইজ গ্লাইকেটেড ইন ডায়াবেটিক মেলাইটাস। গ্লাইকেটেড অ্যালবুমিন, অ্যালবুমিনের সাথে গ্লুকোজ লাগবে, ইজ মোর কারেক্টলি কল্ড দ্য ফ্রুক্টোসামাইনো অ্যালবুমিন। the half life of albumin জানি আমরা 20 days, and glucoalbumin concentration reflect the glucose control over the recent past for a period of at least 2 to 3 weeks. 3 weeks মানে 3 7 21, 20 days, but is problematic in patient with hypoalbuminemia, for example due to severe proteinuria. কারণ প্রোটিনিউরিয়া হয় যদি অ্যালবুমিনিয়া বডিতে থাকলে অ্যালবুমিনই নাই, তাহলে তার সাথে কি করে গ্লুকোজ কনডেনসেশন হবে? গ্লুকোজ বেশি কিন্তু অ্যালবুমিন কমের জন্য আমার ওই অ্যালবুমিনের সাথে গ্লুকোজটা লাগছে না, ফ্রুক্টোজটা লাগছে না, বুঝছো? গ্লুকোজ না, এখানে ফ্রুক্টোজ। তারপরে this assay may sometime be careful in pregnancy and also if hemoglobin variant, for example hemoglobin S, hemoglobin C exists that the interfere certain hemoglobin A1C assay. hemoglobin S টা আমরা জানি sickle cell anemia, C টাও একটা abnormal. The estimation of serum fructosamine is preferred to gestational diabetes mellitus. এটা মাথায় রাখবা, ফ্রুক্টোসামাইন মানে ফ্রুক্টোজটা আমার অ্যালবুমিনের সাথে লাগবে কখন? জেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাসের ক্ষেত্রে এটা মেইনলি করা হয়। ফ্রুক্টোজ পার্টিসিপেট ইন দ্য গ্লাইকেশন 10 টাইম ফাস্টার দ্যান দ্য গ্লুকোজ। গ্লুকোজ যেমন আরবিসির সাথে লেগে হিমোগ্লোবিন A1C ফর্ম করে ওই যে কনডেনসেশন হচ্ছে, তেমন ফ্রুক্টোজটা 10 টাইম মোর টেন্ডেন্সি টু অ্যাটাচ উইথ অ্যালবুমিন। হাই ফ্রুক্টোজ লেভেল আর related to again in myocardial aging and myocardial infection. High fructose level are referred to related in aging and myocardial infection. তাহলে কম ফ্রুক্টোজ থাকবে কখন? আমার প্রোটিনিউরিয়া যখন হবে, হাইপোঅ্যালবুমিনিয়া, তখন আমি কনফিউজড হয়ে যাব। আর ইন্ডিকেশন কি? জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে করা হয়। আর ফ্রুক্টোজ লেভেলটা বেশি থাকবে কাদের? এজিং এন্ড মায়োকার্ডিয়াল ইনফেকশনে। ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম আর মেটাবলিক সিনড্রোম, এটা হচ্ছে তোমার, এটাকে সিনড্রোম এক্স বলা হয় অথবা মেটাবলিক সিনড্রোম রিভেন সিনড্রোম বলা হয় অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোমও বলা হয়। এটা কি ডেফিনেশনটা? এটা দেয়ার ইজ মোর ফলোইং ফিচার। অ্যাবডোমিনাল ওবেসিটি থাকবে, ওয়েস্ট সার্কামফারেন্স মেলের ক্ষেত্রে 102 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 88 সেন্টিমিটার, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মোর দ্যান 1.7 মিলিমোল, আর হচ্ছে তোমার ফাস্টিং প্লাজমা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ও প্লাজমা গ্লুকোজ না সরি ফাস্টিং প্লাজমা টায়াসাইল গ্লিসারাইড। হ্যাঁ, এটাকে তুমি টায়াসাইল গ্লিসারাইড কত, কোলেস্টেরল কত? কোলেস্টেরল হচ্ছে 39 না 390, এটাকে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে মিলিগ্রাম পার ডিএলএ। ফাস্টিং প্লাজমা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল এটা কমে যাবে, মেলের হচ্ছে লেস দ্যান 1 আর ফিমেলের হচ্ছে লেস দ্যান 1.3, আর ব্লাড প্রেসার ইজ মোর দ্যান 130/85, ফাস্টিং ব্লাড গ্লুকোজ 5.5 মিলিমোল পার লিটার। এই দেখো একটা ক্রাইটেরিয়া কি? অ্যাবডোমিনাল ডায়ামিটার ওবেসিটি, 2 নাম্বারটা গ্লিসারাইড টায়াসাইল গ্লিসারাইড, 3 নাম্বারটা হচ্ছে ব্লাড প্রেসার, 4 নাম্বারটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ। এই তিনটা যদি থাকে কোনো পেশেন্টের, সে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম অথবা মেটাবলিক সিনড্রোমের পেশেন্ট। আর জেনেটিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস মেলাইটাস, কি জেনেটিক সিনড্রোম থাকলে মানে আমার জেনেটিক্যালি এইসব ডিসঅর্ডার, ডাউন সিনড্রোম যদি থাকে, টার্নার সিনড্রোম যদি, ক্লিনফিল্টার সিনড্রোম এন্ড মায়োটনিক ডিস্ট্রফি, দিস আর দা কজেস বাই অলসো ডায়াবেটিস মেলাইটাস। হাইপোগ্লাইসেমিয়া ইজ দা, যদি আমার 3.5 এর কম হয় অথবা এটাকে 18 দিয়ে ভাগ দিলে 3.5 হবে অথবা 3.8 হবে মনে হয়, এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে।
It is headache, anxiety, confusion, sweating, flooding of space. তোমার যখন হাইপারগ্লাইসেমিয়া হবে মাথা ঝিমঝিম করবে, সোয়েটিং হবে, তুমি কথা জড়ায় যাবে, কাঁপুনি হবে, কমা হবে। Not corrected then death. Symptom is directly or indirectly related to deprivation of the glucose supply of the central nervous system due to the fall of glucose level. যে কোনো ভাবে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যদি আমার ব্লাড গ্লুকোজ লেভেল ব্রেনের কমে যায় তখন আমি এটাকে বলবো হাইপোগ্লাইসেমিয়া। কয় ধরনের হয়? পোস্টপারেন্ডিয়াল, খাওয়ার পরে যদি বেশি, আমি লার্জ ভলিউম অফ খাবার খাইছি, রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। এই লার্জ খাবার খাওয়ার পরে লার্জ মানে রাশ অফ ইনসুলিন সিক্রেশন হয়েছে ফলোইং দিস লার্জ মিল, তারপরে কজেস দ্য ট্রানজিয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া and associated with mild symptom. Advise eat, খাইতে বলতে হবে frequently rather than 3 usual meal. আচ্ছা, আর দাঁড়াও, আর একটা স্লাইড আছে। ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া কি? আমি কোন পেশেন্টের ডায়াবেটিস আছে, সে সকালবেলা উঠে কোনো কিছু না খেয়ে হাঁটতে গেছে, হাঁটতে যেয়ে হঠাৎ করে সে মানে ওই যে স্লারিং অফ স্পিচ, সোয়েটিং, কমা এসবে চলে গেছে, তখন হচ্ছে এটাই বেশি কমন। However, the fasting hypoglycemia observed in patient with pancreatic beta cell tumor or hypercellular damage or hepatocellular damage হয়। আর হাইপোগ্লাইসেমিয়া ডিউ টু অ্যালকোহল খেলেও হয়। আর হাইপোগ্লাইসেমিয়া ডিউ টু ইনসুলিন ওভারডোজ, কেউ যদি টাইপ 1 হয় কিংবা টাইপ 2 হয়, তার যদি ইনসুলিন হঠাৎ করে যে ডোজ নেওয়ার কথা বেশি নিয়ে ফেলে এবং সেই টাইমের মধ্যে যদি সে খাবার না খায় তখনও তার হতে পারে। তখন ট্রিটমেন্ট কি? সব ওই গ্লুকোজ দিতে হবে, আইভি অথবা ওরাল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তোমাদের ডায়াবেটিস শেষ হয়ে গেল। আর কোনো প্রশ্ন থাকলে জানাবা। আচ্ছা, পার্টিসিপেন্ট দেখছি আমি 58, মাঝখানে একবার দেখছিলাম 67, কিন্তু আমি গত ক্লাসেও মেহেদি দেখেছি যে এরকমই ছিল পার্টিসিপেন্ট, কিন্তু তুমি আমাকে পার্সেন্টেজ দিয়েছো 110। এত বেশি? তাহলে আমাকে আরেকবার চেক করতে হবে। হ্যাঁ, আমি যেগুলো ভিডিও করে রাখি তো ম্যাডাম পার্টিসিপেন্টসের, সেটা দেখে আমি দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, সেটা দেখে লেখো, তাহলে ওই যে ঢুকে আবার বেরোয় যায় হয়তো বা। হ্যাঁ, তাহলে তো আর ক্লাস করা হলো না। আমার আসলে কি বলতো, আমার তো কোনো সমস্যা না, আমার তো একজনকে পড়ালেও পড়াতে হবে, অনলাইনে দুজনকে পড়ালেও পড়াতে হবে, কিন্তু তোমরা যারা করবা না ক্লাস তাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে, কারণ সবকিছু নিজে পড়ে নিবা। এখন কেউ যদি মনে করো যে ক্লাসের চেয়ে আমার কাছে নিজে পড়া বেটার, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। ঠিক আছে, তাহলে আজকে কি বোঝা গেছে? ইয়েস ম্যাডাম। বাদ বাকিগুলা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, তাহলে ক্লোজ করে দিচ্ছি। আদাব ম্যাডাম। আদাব।